7টা, এখন বাজে 7টা মতো। বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে আজকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি অনিতা, বাবুমিতা অফিসিয়ালের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই মিলে ঠিক করে ষষ্ঠীর ঠিক আগের দিন আমরা চলে গেছিলাম বোলপুর ঘুরতে। বোলপুরে কিন্তু শান্তিনিকেতন বা কোনো জায়গায় ঘুরতে আমরা যাইনি, আমরা ঠিক একটা রিসর্টে গেছিলাম। সেখানে ফ্যামিলি মেম্বাররা সবাই গিয়ে একটু সময় কাটিয়েছি, সুইমিং পুলে স্নান করেছি, খুব এনজয় করেছি। আর তারপর দিন কিন্তু আমরা ব্যাক করেছিলাম। তো এই ভিডিওগুলো সব রয়েছে, পরপর সব ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো, কিন্তু এই ব্লগটা আমার মনে হলো তোমাদের সাথে আগে শেয়ার করা উচিত, তাই লাস্টের ব্লগটা তোমাদের সাথে আগে শেয়ার করছি। তো আমরা কিন্তু রিসর্টে চেক আউট করে বেরিয়ে এলাম, আর এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা। কঙ্কালীতলা যাওয়ারও কারণ রয়েছে, কারণ এখানে আমরা ষষ্ঠী পুজোটা দেবো। আর যেহেতু দুটো গাড়ির চেয়ে ছিলাম আমরা, আর প্রচণ্ড গরম ছিল, তাই ভাবলাম যে যারা ষষ্ঠী করছে না তারা বড় গাড়িটা চেপে বাড়ি চলে যাক। তো আমরা যারা ষষ্ঠী করছি, আমি, মেজো বোন, মামি, এই কজনই রইলাম, আর বাবু, মামা আর ভাই রইল। বাদবাকি সবাই কিন্তু বড় গাড়িটাতে করে বাড়ি চলে গেল। আর আমরা এদিকে এসে একটা দাদার কাছে বললাম যে ষষ্ঠী পুজোর ডালা দিন, কিন্তু ষষ্ঠী পুজোর ডালা এখানে আলাদা করে পাওয়া যাচ্ছিল না। তাই দাদাকে অনেক জোর করাই দাদা কিন্তু একটু হলুদ, সুতো, দই আর সর্ষের তেলেরও ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এদিকে পুজোর ডালাও পেয়ে গেছিলাম। তো আজকে দেখলাম যে বেশ ফাঁকা ফাঁকা ছিল, ভাবছিলাম যে ষষ্ঠীর দিন হয়তো কঙ্কালীতলায় ভিড় থাকবে, কিন্তু না, ভিড় একদমই ছিল না, ফাঁকাই ছিল। তো আমরা কিন্তু ফাঁকা ফাঁকা এসে পুজোটা দিলাম। কি বলো তো, ঘুরতে আসার আগে আমি ভাবছিলাম যে ষষ্ঠী পুজোর সময় বেড়াতে চলে যাব, বাড়ি ফিরতে দেরি হবে, কি করে পুজো করব। তো তারপর মাকে জিজ্ঞাসা করলাম যে মা, আমি কী করে করব। মা বলল যে কোনো চিন্তা নেই, আমি এখানে তোদের নাম গোত্র ধরে পুজো দিয়ে দেবো, তুই শুধু একটা কাজ করবি, কঙ্কালীতলার তো ষষ্ঠীতলা থাকবে, ওখানে গিয়ে তুই যেরকমভাবে এখানে ষষ্ঠী করিস সেখানে করে নিবি। তো ঠিক আছে, মায়ের কথা মতোই করলাম। প্রথমে গিয়ে কঙ্কালীতলা মায়ের মন্দিরের ভিতরে পুজো দিলাম, সেখানে ষষ্ঠী পুজোই দিলাম বাচ্চাদের নামে। আর তারপর চলে এলাম ষষ্ঠীতলায়। কঙ্কালীতলার মন্দিরের পাশেই কিন্তু ষষ্ঠীতলাটা রয়েছে। তো সেখানে এসে দেখি বেশ ফাঁকা, সবার ষষ্ঠী পুজো আগেই হয়ে গেছে, আমরাই হয়তো শুধু বাকি ছিলাম। তো এসে আমরা কিন্তু এক এক করে সবাই মিলে নিজেদের মতন ষষ্ঠী পুজোটা করে নিলাম, যেরকম আমরা পাড়াতে আমাদের নিজেদের ষষ্ঠীতলায় গাছে যেরকম করে থাকি, দইয়ের সাথে আম দিয়ে দেওয়া, তারপর হলুদ তেলের মধ্যে সুতো দিয়ে বাচ্চাদের নামে দেওয়া, সব যেরকমভাবে পালন করে থাকি সেরকমভাবে এখানেও কিন্তু আমরা করে নিলাম। আমি করলাম, আমার বোন করলো, আর মামি করলো, আর বাদবাকি বললাম না, সবাই কিন্তু গাড়িতে করে চলে গেছে। আমি কিন্তু ওই গাড়িতে ঈশাকে রায়াকেও তুলিয়ে দিয়েছিলাম, কারণ এই গরমে ওদের খুব কষ্ট হতো। তো যাই হোক, ওরা ভালোভাবে বাড়ি প্রায় অর্ধেক রাস্তা চলে গেছে, ফোন করেছিল। আর এদিকে আমাদের পুজো দিতে দিতে প্রায় 12:30 বেজে গেছিলো। তাই আমরা মন্দিরের পাশে একটা নিরামিষের দোকানে হালকা টিফিন করে নিলাম। তারপর এলাম এখানে বাচ্চাদের জন্য কিছু কিনবো বলে। তো এখানে এসে না, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়ে গেল। ব্যাগটা 100 টাকা মতো দাম নিল, কিন্তু খুব সুন্দর, জানো তো। দেখো, ভিতরে দুটো চেন রয়েছে, আর একটু জায়গাও রয়েছে, বেশ ভালো। একটা জলের বোতল, মোবাইল, রুমাল, কিছু পয়সা সহজেই ক্যারি করা যাবে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর এখানে দেখো একটা সাইকেলের টাওয়ার, তো এটাকে তোমাদের দেখালাম, খুব ভালো লাগলো তাই। আর এখন আমরা কঙ্কালীতলাকে টাটা বলে বাড়ির দিকে বেরিয়ে গেলাম। আমাদের মানে কঙ্কালীতলা থেকে বেরোতে প্রায় 1টা মতো বেজে গেছিলো, জানো তো, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখান থেকে বাড়ি পৌঁছতে আরও 2 ঘন্টা, মানে প্রায় 3টে বেজে যাবে আমাদের বাড়ি পৌঁছতে। আর এরই মধ্যে বাড়ি থেকে ফোন এসেছিলো যে বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। তো খুব টেনশন হচ্ছিলো যে কি হয়েছে না হয়েছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না। বেবি, কটা বাজে এখন? 7টা, এখন বাজে 7টা মতো। বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে আজকে। টোটো বাবুর কাছে যাবো? হ্যাঁ, এখন যাচ্ছি বাজার বিয়ের কেনাকাটা করতে। এই দেখো, সিঁদুর, টুপুর সব কেনাকাটা করব। তো তোমরা ভাবছো তো যে হঠাৎ করে বিয়ের কেনাকাটা, কার বিয়ে লাগলো রে বাবা। তো তোমাদের ডিটেলসে সব ঘটনা খুলে বলছি, শোনো। বাড়ি এসে জানতে পারি যে ভাইয়ের গার্লফ্রেন্ডের বাড়িতে ভাইদের রিলেশনটা জানাজানি হয়ে গেছে। ভাই বলতে আমার মামার ছেলে। হ্যাঁ, তো মেয়েটার বাড়িতে একটু ঝামেলা অশান্তি হওয়ার কারণে মেয়েটা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। আর এসে ফোন করে জানাচ্ছে যে আমি বাড়ি থেকে চলে এসেছি, আমি কিন্তু আর বাড়ি ফিরবো না। তো মেয়েটার বাড়ি থেকে কিন্তু লোকজন এসেছিলো, এই ব্যাপারে কথা আলোচনা অনেক রকম হয়েছে। তারপর মানে ডিসাইড হয়েছে, তারপর ফাইনালি ঠিক হয়েছে যে আজকে তাদের বিয়ে হচ্ছে। আর এটা ঠিক হলো 6:30 নাগাদ, সন্ধ্যে 6:30 নাগাদ। আর এই 7টা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে এলাম বিয়ের বাজার করতে। আমরা বলতে আমি আর আমার ছোটো বোন, বাদবাকি ওরা সব বাড়ির দিকটা সামলাচ্ছে। মেয়েটা রাস্তায় ছিল, ওকে নিয়ে আসতে হবে, এইসবগুলো সবাই করছে। আমরা চলে এলাম বিয়ের বাজার করতে। এই 1 ঘন্টার মধ্যে আমরা বিয়ের বাজার কমপ্লিট করেছিলাম, 7টা থেকে 8টার মধ্যে। এরই মধ্যে দশকর্মার জিনিস বলো, তারপর শাড়ি, ধুতি, পাঞ্জাবি, কসমেটিক, গয়নাগাটি, এই যে চুড়ি, কিছু মালা, এইসব সব
আমরা কিনে কিন্তু এই 7টা থেকে 8টার মধ্যে 1 ঘন্টার মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করেছিলাম। তারপর আমরা বাড়ি ফিরি, আর বাড়ি ফিরে গিয়ে ভাইয়ের জন্য যেগুলো নিয়ে এসেছিলাম, ভাইয়ের বিয়ের সাজ যেগুলো, টোপর, ধুতি, পাঞ্জাবি, নতুন গামছা, সেগুলো মামির হাতে তুলে দিয়ে বললাম ভাইকে রেডি হতে বলো। আর এইদিকে মেয়েকে আমরা সাজাতে শুরু করলাম। তো ছোটো বোনই মেয়েকে সাজাচ্ছিল, আর এদিকে বাচ্চারা সব রেডি হয়ে গেছিলো যাওয়ার জন্য। আর মন্দিরে যেহেতু বিয়ে হবে, মন্দির তো খুব একটা বেশিক্ষণ খোলা থাকবে না, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম। আর তাড়াতাড়ির মধ্যে ব্যাপারটা কী হয়েছে, শুধুমাত্র ওদেরই সাজগোজটা হয়েছে, আমরা কিন্তু কেউ রেডি হতে পারিনি। তো আমরা যেমন ছিলাম, আমি বোন যেরকম ছিলাম সেরকমভাবে আমরা কিন্তু মন্দিরে গেছিলাম, আর কিছু রেডি হয়নি। আর এদিকে ছোটো বোন কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব মেয়েকে সাজাচ্ছে। আর আমাদের খুব ইচ্ছা ছিল ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করব, কিন্তু কি একটা কথা আছে না, যে জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে কেউ কখনো বলতে পারে না যে এই 3টে মানুষের কখন কোথায় কিভাবে হবে, তাই না বলো? তো যাই হোক, সেরকমভাবে ভাইয়ের বিয়েটা যে আজকে হবে সেটা কেউই জানতো না, ভাইও জানতো না যে আজকে তাদের বিয়ে হবে। তো সেটাই হতে চলেছে। আমরা প্রায় এদিকে কোণে সাজিয়ে ফেলেছি, বউ পুরোপুরি এখন তৈরি বিয়ে করতে যাওয়ার জন্য। ওইদিকে বড় রেডি হয়ে গেছে। তো এবার আর দেরি না করে এবার আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে যাব বলতে বোনের গাড়িতে করে প্রথমে নতুন বউ আর বরকে নিয়ে যাওয়া যাবে, তারপর আমরা একে একে যাব। তো বাচ্চারাও কিন্তু রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে মন্দিরের দিকেই যাচ্ছি। তো আগে ওদেরকেই পাঠিয়ে দেওয়া হলো, তারপর আমি আর বাবু পরে স্কুটিতে এলাম। আমরা মন্দিরে এসে দেখি যে বিয়ে শুরু হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, কন্যাদান হয়ে গেছে, আর বাদবাকি যেগুলো রয়েছে গাঁটছড়া বাঁধা, সিঁদুর দান, 7 পাক ঘোরা, এগুলো বাকি রয়েছে। তো এগুলো এখন চলছে। এখন গাঁটছড়া বাঁধা হলো, এরপর হবে সিঁদুর দান। আর মন্দিরে বিয়ে হতে তো বেশিক্ষণ সময় লাগে না, ধরো ওই কয়েকটা রিচুয়ালস যেগুলো না করলেই নয়, তো মায়ের সামনে সেগুলোই হয়ে থাকে। এবার সিঁদুর দানটা হবে, তাই ঠাকুরমশাই সিঁদুরটা নিয়ে মায়ের চরণে ঠেকিয়ে দিলেন, এরপর ভাইয়ের হাতে তুলে দিলেন, দিয়ে বললেন যে এই সিঁদুরটা নতুন বউকে পরিয়ে দাও। বিয়ের মেন রিচুয়ালস তো এটাই, যে সিঁদুর দান। এই সিঁদুর দানটা বাঙালিদের এমন একটা নিয়ম বিয়ের, যেটা হওয়ার পর মেয়েদের জীবন তো পাল্টায়, তার সাথে সাথে মেয়েদের রূপটাও পাল্টে যায়। সিঁদুর দানের আগে কিন্তু মেয়েদের একরকম লাগে, আর সিঁদুর দানের পর মেয়েদের মুখটা পুরো অন্যরকম লাগে, কি তাই না বলো? তো ভাইয়ের সিঁদুর দান হয়ে গেছে, এবার ভাই আর ভাইয়ের নতুন বউ মায়ের চরণে হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে, মায়ের প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে। এরপর 7 পাকে ঘুরতে হবে। তো 7 পাকে ঘোরাটা এই মন্দিরে এমনভাবে হয় যে মন্দিরের ভিতরে সব কমপ্লিট করে মন্দির থেকে বেরিয়ে গিয়ে মায়ের মন্দির 7 পাক ঘুরতে হয়, তাহলেই 7 পাক কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, আমি এই ব্লগটা, এটা হচ্ছে আমার অনেক পরের ব্লগ, এর আগে আমার অনেকগুলো ব্লগ রয়েছে, সব তোমাদের সাথে একে একে শেয়ার করব। তো আমার মনে হলো এই ব্লগটা তোমাদের সাথে আগে শেয়ার করা উচিত, তাই তোমাদের সাথে এটা আমি আগে শেয়ার করে নিলাম। আর এরপরে আরও অনেক ব্লগ আসতে চলেছে। আমার ব্লগগুলো দিতে সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে, এডিটিং করে উঠতে পারছি না গো, একদমই উঠতে পারছি না, অনেক সময় লাগছে। আর রায়াকে নিয়ে একদমই আমি সময় পাচ্ছি না। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। নেক্সট এই বিয়ে নিয়েই চলবে, আরও একটা ব্লগ আসছে, এই বিয়েরই ব্লগ, কারণ ভাইরা বিয়ে করে এখন আমাদের বাড়ি আসবে, আর তারপর সকালবেলায় যাবে মামার বাড়িতে। তো সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, হ্যাঁ। আর ইউটিউবের বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুকের বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করনি, তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দেবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। এখন আসি তাহলে, বাই।